হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ফিজিক্সের অনলাইন ক্লাসে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ। গতদিনে আমরা যতটুকু নিয়েছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আমার চ্যাপ্টার ছিল হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, জানো তোমরা। আজকে লেকচার 8। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে, এটা কি জিনিস? মহাকর্ষ ক্ষেত্র আমরা এখানে, বা গ্রাভিটেশনাল ফিল্ড বলে, এখানে আমরা পরিচিত দুইটা বস্তু নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে এক প্রকার বল কাজ করে, এর নাম হচ্ছে মহাকর্ষীয় বল। তো এই ধরনের একটা যদি বড় আকৃতির বস্তু থাকে বা গুরুভার ম্যাসিভ বডি থাকে, তো একটা বড় বস্তু আছে এখানে, এই বস্তুটা যেহেতু এটা ভর আছে, বস্তু মানে তার ভর আছে, অথবা এর চারপাশে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে সে কি করবে, অন্য বস্তুর উপর প্রভাব বিস্তার করবে। তার অন্য বস্তু যদি এখানে তুমি নিয়ে আসো, তাহলে তার উপর সে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাহলে যতটুকু ক্ষেত্রের মধ্যে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা আকর্ষণ করে, তাকে বলা হয়, সে ক্ষেত্রকে বলা হয় হচ্ছে কি ক্ষেত্র? মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রটাই হবে আমাদের সেই মহাকর্ষীয় ক্ষেত্র, এটাকে ই তে লেখা হয়। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের যে পরিমাপটা, সেটা কেমন হবে? মহাকর্ষীয় ক্ষেত্রের আহ, পরিমাপ করে যা দিয়ে, তার নাম হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বা ক্ষেত্র প্রাবল্য বলে। প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য বলে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে প্রাবল্যটা কি? প্রাবল্য হচ্ছে, যদি আমি একক ভরের কোনো বস্তু রাখি, এই মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরের কোনো বিন্দুতে যদি আমরা একক ভরের কোনো বস্তু রাখি, মানে ছোট একটা বস্তু রাখি, সেই বস্তুটা ধরলাম আমরা কি একক ভর, যেহেতু এম ভর, এই ভরের বস্তুর উপর যেহেতু ক্ষেত্রের মধ্যে বস্তুটা রাখা হয়েছে, অতএব যে বস্তুটার জন্য ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই বস্তুটা একে কি করবে, নিজের দিকে টানবে, আকর্ষণ করবে, তাই না? তাহলে এখান থেকে এই ক্ষেত্রের অভ্যন্তরে এই যে এম ভরের বস্তুটা আছে, তার দূরত্ব মনে করলাম আর। তাহলে যে ফোর্স দ্বারা এখানে সে এই বস্তুটাকে টানছে বা আকর্ষণ করছে, সেই ফোর্সটা কত হবে? সেই একক ভরের বস্তুর উপর যে ফোর্স দিয়ে টানছে তাকে বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ই। এটা ইকুয়াল টু হচ্ছে একক ভরের বস্তু, মানে ফিজিক্সে যে এই ধরনের সংখ্যাগুলো আমরা দেই, একক বলা মানেই ওই রাশিটাকে নিচে দেওয়া, তাই না? কারণ কেটে এক হয়ে যায়। তাহলে একক ভরের বস্তুর উপরে ওই একক ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করবে ওই বস্তুটা, তাকে বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এখানে দেখো এর এককটা কত হচ্ছে, নিউটন পার কেজি। তাহলে এর এককটা আমরা পাচ্ছি হচ্ছে নিউটন পার কেজি। এখন এফ বাই এম, এফ মানে হচ্ছে তোমার মহাকর্ষীয় বল দুটো বস্তুর মধ্যে। তাহলে আমরা যদি বলের ইয়েটা লিখি, ফর্মুলাটা লিখি, তাহলে হবে কত? তাহলে হবে জি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এফ, এবং এখানে তো নিচে একটা এম আছে, জি এম এম বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে একটা এম আছে। তাহলে এই এম, এই দুইটা এম কেটে গেল, এম কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকলো কি, থাকলো হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা যে প্রাবল্য মাপতে চাচ্ছিলাম বা মহাকর্ষীয় ক্ষেত্র, আহ, যে ক্ষেত্রটা বললাম যে যতটুকু জায়গা জুড়ে ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে আকর্ষণ করে, এটাই তার প্রভাব। যেহেতু এই জায়গার ভিতরে সে অন্য বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে, এই প্রভাবই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র কিভাবে পরিমাপ করা হয়? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দিয়ে পরিমাপ করা হয়, এবং আলটিমেটলি আমরা প্রাবল্যের মানটা পেলাম। প্রাবল্যের মান ই সমান কত? ই সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে সুতরাং প্রাবল্য ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এটা আমাদের জানা থাকতে হবে। আবার দেখো, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য গেল।
আরেকটা সংখ্যা আছে মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব বা গ্রাভিটেশনাল পোটেনশিয়াল। গ্রাভিটেশনাল পোটেনশিয়ালটা কেমন? এটা হচ্ছে যে তোমার একটা বস্তু আছে, বস্তু মহাকর্ষীয় ক্ষেত্র আছে, ধরো এম ভরের একটা বস্তু আছে, এখানে এম ভরের বস্তু, এর জন্য ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, আগের মতোই ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। তাহলে এই ক্ষেত্রের মধ্যেই কোনো বস্তু যদি আমি রাখি তাহলেই সে আকর্ষণ করবে, ক্ষেত্রের বাইরে কোনো বিন্দুতে আকর্ষণ করবে কি না, অন্য কোনো বিন্দুকে আকর্ষণ করবে না। তাহলে ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুতে যদি একটা বস্তু থাকে, একক ভরের বস্তু ধরলাম, ছোট্ট বস্তু, একক ভরের বস্তু, এম মাস, তাহলে এই বস্তুটাকে যদি আমরা ক্ষেত্রের অভ্যন্তরের কোনো বিন্দুতে নিয়ে আসি, ধরলাম এখান থেকে নিয়ে আসলাম হচ্ছে এ বিন্দুতে, নিয়ে আসলাম এই বিন্দুতে, এ বিন্দু হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে এখানে আনতে তো আমার একটা কাজ করতে হয়েছে, তাই না? সেই কাজটাকে বলা হবে মহাকর্ষীয় বিভব। কোত্থেকে আনলাম? ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু। আর ক্ষেত্রের বাইরে বিন্দু বলতেই আমরা বুঝবো হচ্ছে অসীম দূরত্ব, এটা মনে রাখতে হবে। অসীম দূরত্ব মানে ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে। কেন? কারণ ক্ষেত্রের বাইরে ওই বস্তুটার উপরে কোনো বল প্রয়োগ করে না, এজন্য এটাকে অসীম দূরত্ব বলা হচ্ছে। তাহলে দেখো, তাহলে মহাকর্ষীয় বিভবটা আসলে হচ্ছে একটা কাজ। কাজ কোন দিক? কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের অভ্যন্তরের কোনো বিন্দুতে আনতে, যে কোনো বিন্দুতে, আমি এই বিন্দুতে আনছি, আনতে যে কাজ করতে হবে সে কাজটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে এখানে দেখো, মহাকর্ষীয় বিভবকে লেখা হয় হচ্ছে ভি দিয়ে। তাহলে কাকে আনবো আমরা? এম ভরের বস্তুকে, দ্যাট ইজ একক ভর বলছি। তাহলে নিচে ভাগ করে দিতে হবে একক ভর, বস্তু আনতে যে কাজ করতে হয় ডাব্লিউ বাই এম। তাহলে এর একক কি হলো? জুল পার কেজি হয়ে গেল। তাহলে এখানে দেখো মহাকর্ষীয় বিভব আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আহ, আহ, অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে ক্ষেত্রের অভ্যন্তরের কোনো বিন্দুতে আনতে যে কাজটা হবে সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। তাহলে এখান থেকে বিভবের একটা বিন্দু, বিন্দু ভরের বস্তুর জন্য এক বিভবের রাশিমালা পাওয়া যায়, সেটা আমরা প্রতিপাদন করার চেষ্টা করি। তাহলে মহাকর্ষীয় বিভবের রাশিমালা, বিন্দু ভরের বস্তুর জন্য একটা মহাকর্ষীয় বিভবের যে রাশিমালা আছে সেটা আমরা যদি করার চেষ্টা করি, তাহলে দেখ এখানে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে কি এম ভরের, যার জন্য ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, এম ভরের বস্তু আছে। তাহলে এম ভরের বস্তুর থেকে অসীম দূরত্বে পি একটা বিন্দু আছে, পি বিন্দু থেকে আমরা কোন বিন্দুতে, এক্ষেত্রের অভ্যন্তরের কোন বিন্দুতে বস্তুটা নিয়ে আসবো। যেখানে এই পি বিন্দুতে তোমার একক ভরের বস্তু রয়েছে, এম ভরের একটা ছোট একক ভরের বস্তু আছে, এবং বস্তুটাকে আমরা আর দূরত্বে নিয়ে আসতে চাই। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে এটুকু মনে করো আর, আর আমি এখানে নিয়ে আসতে চাই, দ্যাট ইজ এই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি থেকে কিউ বিন্দুতে আমরা কোন দিকে আনবো? মহাকর্ষীয় আহ, বলের বিরুদ্ধে আমাদের বস্তুটাকে আনতে হবে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা এখানে আনতে চাই এই দূরত্বটা, তাহলে মহাকর্ষীয় কেন্দ্র থেকে আর দূরত্ব এই বিন্দুতে আনবো, অসীম দূরত্ব থেকে পি বিন্দু থেকে। তাহলে এখান থেকে যতই আমি কাছে আসব ততই কি হবে, দূরত্বটা কমতে থাকবে এবং ফোর্সটা কি হবে, বাড়তে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন কিন্তু সরাসরি করতে পারবো না, এখানে ক্যালকুলাস ব্যবহার করতে হবে। ক্যালকুলাস ব্যবহার করে আমাদেরকে এই অসংখ্য ডি আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এটাকে ভাগ করে ফেলতে হবে। মনে করলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা কত, ডি আর দূরত্ব মনে করলাম, এই ক্ষুদ্র প্রত্যেকটা অংশ আমাদের কত, ডি আর মনে করলাম। তাহলে এই ডি আর দূরত্বে আনতে যে কৃত কাজটা হবে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমাদের কাজটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের রাশিমালাটা দেখো আমরা লিখছি, সেটা হচ্ছে এই একক ভরের বস্তু থেকে পি বিন্দু থেকে ডি আর দূরত্বে কিউ বিন্দুতে আনতে কাকে, একক ভরের বস্তুকে, এক লিখি ইচ্ছা নাই, আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। তাহলে ডি আর দূরত্ব আনতে যে পরিমাণ বিভব হবে সেটা হবে ডিভি। এটা সমান কত হবে, একক ভরের বস্তুকে, বস্তুর উপর যে বল তাকে কি বলা হবে, প্রাবল্য। তার মানে প্রাবল্য ইন্টু সরণ। তাহলে এটা প্রাবল্য মানে কত, প্রাবল্য মানে হচ্ছে ই, তাহলে প্রাবল্যটা কোন দিকে হবে,
এইদিকে হবে একক ভরের বস্তুর উপরে বলটাই প্রাবল্য, ই ইন্টু সরণ মানে হচ্ছে কত, dr। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে কত, ডিভি ইকুয়াল টু হচ্ছে ই dr। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, ই মানে কত, ই মানে এর আগে আমরা যে রাশিটা আনলাম সেটা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার dr। তাহলে ডিভি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার dr, এটা হলো। কিন্তু আমাদের এটা তো dr দূরত্ব আনতে যে পরিমাণ কাজ হয়েছিল সেটাই হচ্ছে ডিভি, তাই না? কিন্তু আমাদের আনতে হবে কতটুকু, আমাদের আনতে হবে হচ্ছে আর দূরত্ব। তাহলে তাহলে এখানে কি হবে, তাহলে এবং আর দূরত্ব আনতে মোট কাজটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, দ্যাট ইজ মোট বিভব। তাহলে মোট বিভবটা কত আমরা পাই, মোট ভি ইকুয়াল টু ডিভি কে ইন্টিগ্রেশন করলেই তো আমাদের কি পাওয়া যাবে, ভি পাওয়া যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত, জিএম বাই আর স্কয়ার ডিআর। এখানে আর এর মান কত থেকে আনলাম, ইনফিনিটি থেকে, ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে আর দূরত্বে আনবো। তাহলে আর এর ইয়েটা হবে, লিমিট হবে আর টু, সরি ইনফিনিটি টু আর বিপরীত দিকে আনবো। তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, জিএমটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর, আর স্কয়ার মানে আর টু দি পাওয়ার মাইনাস টু ডিআর। তাহলে এইটা সমান কত হবে, জিএম একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা, এবং এটা ইনফিনিটি টু আর। তাহলে এখানে যদি আমরা ইয়ে করে দিই তাহলে দেখো নিচের মাইনাসটা উপরে চলে আসে, মাইনাস জিএম ওয়ান আপন আর, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় সেটা আমরা ওয়ান আপন আর লিখতে পারি, এবং এখানে হবে ইনফিনিটি টু আর। তাহলে এখানে কত হলো, মাইনাস আর যদি মানটা বসিয়ে দেই, মাইনাস জিএম ডিভাইডেড বাই ডিএম ওয়ান আপন আর মাইনাস ওয়ান আপন ইনফিনিটি। তাহলে ওয়ান আপন ইনফিনিটি মানে কত, ওয়ান আপন ইনফিনিটি মানে হচ্ছে আমাদের জিরো। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, এটাই হচ্ছে আমাদের ওই মোট বিভব ভি, দ্যাট ইজ ওই আর দূরত্ব থেকে, সরি অসীম দূরত্ব থেকে কোনো বস্তুকে ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যে বিভবটা, সেই বিভবের রাশিমালাটা আমরা পেলাম। বিভবের রাশিমালাটা কত, ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। মাইনাস, এই যে ঋণাত্মক চিহ্ন, এটাতে কি বোঝায়, ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝায় যে মহাকর্ষীয় ক্ষেত্রই কাজটা সম্পাদন করছে, মহাকর্ষ কাজটা মহাকর্ষ বলের দ্বারাই কাজটা সম্পন্ন হয়েছে, দ্যাট ইজ মহাকর্ষ বলের দ্বারাই কাজটি, বাইরের কোনো এজেন্ট কাজ করেনি, মহাকর্ষ বলটাই কাজটা সম্পাদন করেছে। এটাই হচ্ছে আমাদের ঋণাত্মক চিহ্নের মান। আরেকটা জিনিস বোঝায় ঋণাত্মক চিহ্ন দিয়ে, সেটা হচ্ছে যতই তুমি কাছে আসবা, এই এ, বস্তুটাকে নিয়ে কাছে যাবে, ততই আর এর মান কি করতে থাকবে, আর এর মান কমতে থাকবে। আর ফোর্সের মানটা কি হবে, কাছে আসতেছে ফোর্সের মান বাড়তে থাকবে, দ্যাট ইজ ফোর্স মানে একক ভরের উপরে যে ফোর্স সেটাই তো প্রাবল্য। তাহলে প্রাবল্য এবং দূরত্ব এই দুইটা কি হবে, পরস্পর বিপরীতমুখী হচ্ছে, যার জন্য ওখানে আমাদের মাইনাস চিহ্নটা আসবে, ওটা একটা ব্যাপার। তাহলে আমরা দুইটা ইয়ে নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে তোমার প্রাবল্যের রাশিমালা আমরা পেলাম হচ্ছে ই ইকুয়াল টু কত, জিএম বাই আর স্কয়ার, আর এখানে পেলাম বিভব ভি ইকুয়াল টু পেলাম হচ্ছে মাইনাস জিএম বাই আর। তাহলে এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যদি আর ইনফিনিটি দূরত্বে হয়, তাহলে আর যদি ইনফিনিটি হয় তাহলে ই এর মান কত হবে, এর মান জিএম বাই ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে কোনো কিছু ভাগ করলে সেটা কথায় জিরো হয়, তাহলে প্রাবল্য জিরো হবে অসীম দূরত্বে। আর বিভবের ক্ষেত্রে কি হবে, ভি ইকুয়াল টু ইনফিনিটির নিচে দিলে পরে ওই একই অবস্থা, জিরো হবে। তাহলে অসীম দূরত্বে, দ্যাট ইজ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুতে তোমার মহাকর্ষ বিভব ক্ষেত্রের মান শূন্য, মহাকর্ষ বিভবের মান শূন্য। কিন্তু এখানে ডিফারেন্সটা আছে, ক্ষেত্রে যতই কাছে আসবা তুমি প্রাবল্যের মান তত বাড়তে থাকবে, কিন্তু বিভবের ক্ষেত্রে কি হবে, বিভবের ক্ষেত্রে ওই অসীম দূরত্বেই ভি এর মান শূন্য, মান শূন্য, এবং এটাই হবে কি মান, সর্বোচ্চ মান।
তাহলে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কত? মান হচ্ছে 0 এবং যতই কাছে আসবে মানটা ততই কি হবে? কমতে থাকবে, দ্যাট ইজ নেগেটিভ হতে থাকবে, নেগেটিভ মান যেহেতু আছে। তাহলে আবার আরেকটা জিনিস দেখো, আমরা এর আগে দেখছি যে ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের উপরে কোনো বস্তু যদি থাকে তাহলে তার জন্য আমাদের ভূপৃষ্ঠের জন্য আমরা এখানে যে জি এর অভিকর্ষ ত্বরণের যে মানটা পাই, অভিকর্ষ ত্বরণের মানটা কত পেয়েছিলাম? জিএম, এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে জিএম বাই আর স্কয়ার। এবং আমরা এই যে অভিকর্ষ মহাকর্ষ ক্ষেত্র যদি বের করি, মহাকর্ষ ক্ষেত্র যদি এর পয়েন্টের বের করি তাহলে মহাকর্ষ ক্ষেত্রটা সমান কত হয়? সমান হয় হচ্ছে জিএম বাই আর স্কয়ার। তাহলে আর মানে এখানে এটা হয়ে যাবে, মানে পৃথিবীর ব্যাসার্ধ হবে, যেহেতু পৃথিবীর জন্য করছি, সারফেসের উপরে আছে। আর তাহলে এখান থেকে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এখান থেকে কি হয় এই দুইটা থেকে, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আহ, অভিকর্ষ ত্বরণ মহাকর্ষীয় প্রাবল্যের সমান, সংখ্যাগতভাবে সমান, মান সমান, সংখ্যা সমান, কিন্তু দুটা জিনিস আলাদা। কারণ এর একক কি? এর এককটা হচ্ছে জি এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ত্বরণ, আর এটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য, এক ধরনের বল, নিউটন পার কেজি। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান, দ্যাট ইজ সংখ্যাগতভাবে মান সমান, কিন্তু এর একক আলাদা, দুইটা ভিন্ন জিনিস। এখানে যদি আমরা গ্রাফটা অঙ্কন করি, এই যে অভিকর্ষ সরি মহাকর্ষীয় এটা কি মহাকর্ষীয় বিভবের, তাহলে সেখান থেকে গ্রাফটা কেমন পাওয়া যায় দেখো, এটা হচ্ছে গ্রাফ। তাহলে এদিকে গেল হচ্ছে মহাকর্ষীয় বিভব ভি, এদিকে যাবে হচ্ছে আর, দ্যাট ইজ ডিস্টেন্স আর এর সাথে বিভবের যে পরিবর্তন, এটা ফর্মুলাটা কত? মাইনাস জিএম বাই আর। মানে ব্যস্তানুপাতিক আছে কিন্তু নেগেটিভ আছে, তার মানে ব্যস্তানুপাতিক হলে পরে সেটা কোন দিকে যায়? সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক হলে এইরকম হবে, কিন্তু তোমার নেগেটিভ, যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই গ্রাফটা হবে। আর এরা যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে তুলনা করি তাহলে এইটা হবে হচ্ছে ভূকেন্দ্র, এই জিরো হচ্ছে কি ভূকেন্দ্র। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান আর এর মান যেহেতু ভূকেন্দ্র এটা, তাহলে আর ইকুয়াল টু জিরো এখানে, দ্যাট ইজ ভূকেন্দ্র এটা। আচ্ছা, ভূকেন্দ্রের মানটা কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর যদি জিরো হয়, আর এর মান জিরো হলে ভি ভূকেন্দ্রের ইনফিনিটি, এবং তোমার যতই দূরে যাবা ততই কি হবে? ভি এর মান ততই কমতে থাকবে, এবং শেষ পর্যন্ত গিয়ে অসীম দূরত্বে, মানে এটা এখনো কিন্তু এখানে সমান্তরাল হওয়ার অর্থ কি? এটা অসীম দূরত্বে গিয়ে তোমার আর গ্রাফের সাথে, আর মানে এক্স অ্যাক্সিস সাথে মিলবে, তার মানে অসীম দূরত্ব গিয়ে শূন্য হবে, দ্যাট ইজ যে এইটা অসীম দূরত্বে শূন্য হবে। তো এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ গ্রাফ, কিন্তু এটা এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, এই গ্রাফটা। তাহলে আমাদের মোটামুটি আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র আর মহাকর্ষীয় বিভবটা কি, দুইটা বোঝা গেল। এখন মহাকর্ষীয় ক্ষেত্র এবং প্রাবল্যের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে ও ভি এর মধ্যে সম্পর্ক, সম্পর্কটা কেমন? ধরলাম এই একটা বিন্দু আছে, আর হচ্ছে বিন্দু ভরের বস্তু আছে, এবং এখান থেকে এই এর বিভব আছে হচ্ছে ভি, এখান থেকে ডি আর দূরত্বে, খুব ক্ষুদ্র দূরত্ব ডি আর, যদি আমরা বোঝার সুবিধার জন্য ডি আরটা অনেক বড় করে আগাচ্ছি, কিন্তু ডি আর দূরত্ব খুবই ক্ষুদ্র দূরত্ব, দ্যাট ইজ এ বিন্দু থেকে ডি আর দূরত্বে বি আর একটা বিন্দু আছে, ওই বি বিন্দুতে যেহেতু দূরত্বের পরিবর্তন হয়েছে, অতএব এ বিন্দুতে যদি বিভব ভি হয় তাহলে ডি আর দূরত্ব যাওয়ার পর বিভবের পরিবর্তন মনে করলাম ডিভি, দ্যাট ইজ বি বিন্দুতে বিভবের পরিমাণ হবে ডিভি প্লাস ডিভি। এবং এ বিন্দুতে যেহেতু বস্তুটা আছে, তাহলে এ বিন্দুর দিকেই হবে কার দিক?
প্রাবল্যের দিক, বি বিন্দুর জন্য প্রাবল্যের দিক হবে সবসময় যে ক্ষেত্রটা সৃষ্টি করছে তার জন্য হবে হচ্ছে প্রাবল্য এর দিক এটা। তাহলে এখন আমাদের সংজ্ঞা অনুসারে আমরা dr দূরত্ব সরাইতে যে আমার বিভব সেটা কত ডিভি। তাহলে আমরা এখানে লিখতে পারি সংজ্ঞা অনুসারে ডিভি ইকুয়াল টু কত, এ থেকে বিতে নিতে একক ভরের বস্তু সরাতে যে কৃত কাজটা হবে সেই কাজটাই হবে ডিভি। তাহলে হবে এ টু বিতে নিতে যে পরিমাণ কাজ, সে কাজটাই তো বিভব। বিভব তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কাজ যেহেতু, তাহলে এই কাজটা হচ্ছে তোমার প্রাবল্য। কাজ মানে বল গুণন সরণ, কিন্তু একক ভরের বস্তু সরাতে, তাহলে একক ভরের বস্তু সরাতে বলটাই হচ্ছে প্রাবল্য, দ্যাট ইজ বল গুণন সরণ। কিন্তু বল আর সরণটা সবসময় কি একটা কমলে আরেকটা বাড়ে, যার জন্য বিপরীত রাশি মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখান থেকে প্রাবল্য যদি মাইনাস প্রাবল্য হয় আর সরণ হবে হচ্ছে ডিআর, দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারি ডিভি সমান হচ্ছে মাইনাস ইডিআর, দ্যাট ইজ ইকুয়াল টু কত, মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। তাহলে আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের ঋণাত্মক মানই হবে হচ্ছে কি প্রাবল্য। তাহলে এটাকে যদি আমরা তাহলে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তন মানের ঋণাত্মক মানটাই হবে প্রাবল্য। এটা হলো ই আর ভি এর মধ্যকার সম্পর্ক। এখন যদি এটা যদি আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে মাইনাস ডেল ভি। এটা মনে আছে? ডেল মানে কি? ডেল মানে ন্যাবলা, বা ওই যে ভেক্টর চ্যাপ্টার আমরা পড়েছি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা লিখি তাহলে ডিভি বাই ডিআর কে লিখবো ডেল ভি। এটাকে বলা হয় হচ্ছে গ্রাডিয়েন্ট। ভি যেহেতু একটা স্কেলার রাশি, ভি মানে হচ্ছে বিভব, একটা কাজ, অথবা এটা একটা কি রাশি, স্কেলার রাশি। আর স্কেলার রাশি হচ্ছে ডেল দিয়ে স্কেলার রাশিকে গুণ করাই হচ্ছে তোমার কি গ্রাডিয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট। ওই ভেক্টরে আছে গ্রাডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, সেই গ্রাডিয়েন্ট। তাহলে বিভবের গ্রাডিয়েন্টের ঋণাত্মক মানই হবে হচ্ছে আমাদের কি ওই ক্ষেত্রের প্রাবল্যের মান। এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ই এবং ভি এর মধ্যকার সম্পর্ক। তাহলে তাহলে দেখো আমরা আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে যদি এখানে একটা বস্তু থাকে, বস্তুটা এম ভরের বস্তু, এটা অবশ্যই গুরুভার বস্তু হতে হবে, একটু বড় বস্তু হতে হবে, যাতে আকর্ষণের ক্ষেত্রটা একটু বড় হয়। তো এই বস্তু আমরা যদি পি বিন্দু, এই বস্তু থেকে পি বিন্দুতে একটা একক ভরের বস্তু আছে, তাহলে এর প্রাবল্য কত, একক ভরের বস্তুর উপর প্রাবল্য, তাহলে প্রাবল্যের দিকটা কোন দিকে হবে, বলো তো। প্রাবল্য সব সময় ভিতরের দিকে হবে, এটা খেয়াল রাখতে হবে। যে বস্তুর জন্য ক্ষেত্র সৃষ্টি হবে প্রাবল্যের দিক হবে সেই দিকে, বিন্দুর দিকে নয়, বিন্দু থেকে বস্তুর দিকে। কারণ বস্তুটাই এই যে যার ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই বস্তুটাকে টানতেছে, অর্থাৎ সেদিকে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রাবল্যের দিকটা কোন দিকে। তাহলে এই ধরনের একটা অঙ্ক আমরা করি, দেখো আমাদের এক্সাম্পল। যদি এরকম একটা বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু আছে, এরকম বস্তু, এর ভর হচ্ছে তোমার 1280 কেজি, 1280 কেজি। আর এইখানে আর একটা বস্তু আছে, এর ভর হচ্ছে তোমার 540 কেজি। দুটা বস্তু আছে দুই জায়গায়। এখন এখানে বলল যে
এই 1200 কেজি 80 কেজি আর 540 কেজি ভরের এই দুইটা বস্তু থেকে 1280 কেজি বস্তু থেকে 4 মিটার দূরে এবং দ্বিতীয় কণা হতে 3 মিটার দূরে। তাহলে এটা হচ্ছে 4 মিটার দূরে আর এটা হচ্ছে 3 মিটার দূরে। তাহলে এটা হচ্ছে আমার কত মিটার দূরে হচ্ছে? 4 মিটার দূরে আর এটা হচ্ছে আমাদের 3 মিটার দূরে। দ্যাট ইস এই ডিসট্যান্সটা এই বিন্দু যে বিন্দুর কথা বলছি সেটা 540 কেজি থেকে 3 মিটার দূরে আর উপরেরটা কত মিটার দূরে? 1280 কেজি থেকে 4 মিটার দূরে ওই বিন্দুটা অবস্থিত। এই পয়েন্ট মনে করলাম আমরা এই বিন্দুটার নাম একটা দিলাম সেটা হচ্ছে P। এই P বিন্দুতে এই ২ টা বস্তুর জন্য ক্ষেত্র প্রাবল্যটা কত হবে? E ইকুয়াল টু কত হবে এবং V ইকুয়াল টু কত হবে? ইলেকট্রিক সরি ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্রের বিভব এবং ক্ষেত্র প্রাবল্যটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে এই P বিন্দুতে। তাহলে আল্টিমেটলি দেখো যে আসলে এই যে 4 মিটার আর 3 মিটার দূরে তাহলে 4 মিটার দূরে এই M1 আমরা মনে করলাম এটা M1 আর এটা মনে করলাম হচ্ছে কত M2, এটা ধরো R1, এটা ধরলাম আমরা হচ্ছে R2। তাহলে এই বস্তুর জন্য এখানে একটা প্রাবল্য হবে যেহেতু এই বস্তুর জন্য ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই বস্তুর জন্য এই বিন্দুতে তাহলে ই এর দিক হবে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এদিকে, যেটা হবে হচ্ছে তোমার E1 আর এটা হবে এই বস্তুর দিকে এদিক বরাবর হচ্ছে E2। ঠিক আছে? তাহলে আমরা E1 E2 বের করে নিলাম কিন্তু এখানে তো E1 ও ভেক্টর রাশি E2 ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির দুইটা ভেক্টর যদি একই বিন্দুতে কাজ করে তাহলে সেখানে কি হবে? লব্ধি হবে। তাহলে লব্ধি কোন বরাবর যাবে? লব্ধি দুইটা যদি এই বরাবর যায় লব্ধি এই বরাবর কোন একটা দিক দিয়ে যাবে। দ্যাট ইজ লব্ধি প্রাবল্যটাই আমাদের হবে ই। দ্যাট ইজ এই লব্ধি ইটা কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ওকে আমরা এখন বের করি আমাদের। তাহলে আমাদের দেখো এই যে E1 এবং E2 এর মধ্যকার কোণটা কিন্তু দরকার। সে কোণটা কত বের করা লাগবে। আমরা যদি এখানে একটা কাজ করি দেখো কোণটা কত ডিগ্রি এটা বের করার জন্য আমরা E1 E2 যদি যোগ করি, E1 E2 তুমি যোগ করো। যোগ করলে কি হচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। আসলে কি না? 4 স্কয়ার তাহলে দেখো আমাদের যদি এ, বি আর এটা হচ্ছে বি বিন্দু তাহলে ত্রিভুজ এ, পি, বি তে সমকোণী যদি হয়, যদি আমরা R1 স্কয়ার R1 R1 স্কয়ার এটার মধ্যকার দূরত্ব বের করতে চাই আর। এটা ঠিক আছে। এটা আর ধরো এটা আর মানে এ এবং বি এর মধ্যে দূরত্ব তাহলে আর সমান কত? আর সমান যদি আমরা লিখি তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে তোমার কত √R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার। তাহলে এখানে কত হয়? R1 স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার √, তার মানে এখানে হচ্ছে 4 4 16 না সরি 3 স্কয়ার। R1 মানে 4 স্কয়ার এটা মানে 3 স্কয়ার এটা মানে 3। তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে দেখো। মানে 5 5 4 4 16 3 3 9 25 5 হয়ে যাচ্ছে। তাহলে আর এর মান 5। তার মানে বোঝা যাচ্ছে এটা পিথাগোরাস। মানে এটা কত ডিগ্রি কোণ হবে? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে E1 আর E2 এর মধ্যকার কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের আর সমস্যা নাই পিথাগোরাস ইউজ করতে পারবো। তাহলে আমাদের লব্ধি প্রাবল্যটা কত? লব্ধিটা কত হবে? আমরা ওই যে সমদৈর্ঘ্যের সূত্র জানি E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি লিখবো? 90 ডিগ্রি। আমরা এটা না লিখলেও পারতাম। আমরা এমনিতেই জানি যে 90 ডিগ্রি তে যখনই কাজ করবে দুইটা ভেক্টর তাহলে সেটা পিথাগোরাস আমরা ইউজ করতে পারবো কারণ এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? E1 স্কয়ার আর E2 স্কয়ার বাই করা লাগবে। তাহলে E1 স্কয়ার মানে কত? E1 মানে হচ্ছে GM বাই R1 এই যে GM বাই R1 স্কয়ার এটা হোল স্কয়ার প্লাস GM E2 এর জন্য GM বাই R2 স্কয়ার এটা হোল স্কয়ার এটা আছে। তাহলে এই মানগুলো পুট করে দিয়ে আমাদের এর মানটা বের করে ফেলতে হবে।
তাহলে এখানে কত হচ্ছে, এখানে কত হয়, জিএম স্কোয়ারটাকে আমরা যদি টানতে বের করে নিয়ে আসি, জিএম স্কোয়ার আছে, দুটা কমন নিলে বাইরে জিএমটা নিয়ে আসা যায়। আর ওখানে থাকবে হচ্ছে 1/r1 স্কোয়ার, 1/r1⁴। r1 মানে হচ্ছে কত, r1 মানে 4, r2 মানে 3, তাহলে 1/r1⁴ প্লাস 1/r2⁴ রুট ওভার। তাহলে এখানে যদি আমরা জিএম রুট ওভার 1/r1 মানে হচ্ছে 4 প্লাস 1/3⁴। এটা ক্যালকুলেশন করলে জি মানে কত, জি এর মান যদি বসিয়ে দেই তাহলে 6.673 ইন্টু 10⁻⁻11। জি এম মানে পৃথিবীর ভর, সরি পৃথিবীর ভর না, এম মানে হচ্ছে তোমার, ও সরি এটা m1 হবে। দুইটার ভর তো সমান না। হুম, দুইটার ভর সমান না। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, ভর দুটো সমান করে দিই। এটাও 1200, এটা এটা 540 করে, দুটাই 540 করে দাও। ওটা ক্যালকুলেশনে গিয়ে আবার ঝামেলা হবে। তাহলে এখানে হবে হচ্ছে তোমার 540 কেজি। তাহলে দুইটাই 540 কেজি হলো। 540 কেজি হলে তাহলে আমরা m1 m2 না লিখে দুইটাই এম লিখতে পারবো। দ্যাট ইজ আমরা এখানে লিখে দিই m1 সমান হচ্ছে m2 ইকুয়াল টু m। যেহেতু সমান আমরা এমটা লিখতে পারবো। আর যদি m1 m2 আলাদা হতো তাহলে m1 এখানে হতো, এখানে m2 হতো, ক্যালকুলেশন আলাদা, ক্যালকুলেশন আবার কাটাকাটি করতে হতো, যার জন্য আমরা সমান ধরে নিলাম। আচ্ছা যাক এটা, এবং এম এর মান কত, এম এর মান আমরা 540 লিখলাম, এম এর মান 540 কেজি, 540। আর এখানে এটা হবে রুট ওভার 1/4 প্লাস 1/3 এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের যে ইয়েটা আসবে সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻9, -9 তোমার নিউটন পার কেজি এটা আসবে। এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য ই, ই এর মান এটা হলো। এখন এত নিউটন পার কেজি এটা হলো। এখন আমাদের আবার বিভব বের করতে বলছে। এখানে দেখো বিভব ভি এর মান কত, এটা বলছে ভি, বিভবের মানটা কত। তাহলে এক্ষেত্রে বিভবের মানটা আমরা বের করতে চাই যদি, তাহলে বিভব যেহেতু একটা স্কেলার রাশি, অতএব স্কেলার রাশি মান তো আমরা বের করতেই পারি, কোনো সমস্যা নাই। একটা স্কেলার রাশি না ভি, তাহলে ভি ইকুয়াল টু কত, -gm/r আমরা জানি। তাহলে এটার জন্য একটা হবে, এটার জন্য একটা হবে, মোট মোট ভি কত হবে পি বিন্দুতে, মোট ভি সমান হবে হচ্ছে v1 প্লাস v2, মানে m1 এর জন্য হবে আর m2 এর জন্য হবে। তাহলে v1 মানে হচ্ছে মাইনাস জি m1 বাই r1 মাইনাস, যেহেতু মাইনাস বিভব, জি m2 বাই r2। তাহলে এখানে mm সমান, তাহলে মাইনাস gm আমরা কমন নিতে পারি, gm কমন নিতে পারি। আর এখানে হবে 1/r1 প্লাস 1/r2, এখানে মানগুলো বসিয়ে দিতে হবে। মাইনাস জি মানে 6.673 ইন্টু 10⁻⁻11, এম মানে হচ্ছে 540 কেজি। আর 1/r1 মানে হচ্ছে 1/r1 মানে কত, r1 মানে 4 প্লাস 1/3। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা এখানে বিভবের মানটা পাবো। বিভবের মান অলওয়েজ নেগেটিভ, এটা পাবো হচ্ছে 3.33 ইন্টু 10⁻⁻8, 10⁻⁸ জুল পার কেজি। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমাদেরকে এইভাবে করে ফেলতে হবে, প্রাবল্য এবং বিভবের অঙ্কগুলো করে ফেলতে হবে, নদীর প্রাবল্য। এক্সাম্পল 2, বাড়িতে এই অঙ্কটা করবা। একটা ত্রিভুজ আছে,
একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে এ বি সি। এ বিন্দুতে, প্রত্যেক বিন্দুতে 10 কেজি করে ভর আছে, 10 কেজি করে ভর বসানো আছে। এখানে 10 কেজি, এখানে 10 কেজি, এখানে 10 কেজি। এখন এটা সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বিন্দুতে, প্রত্যেকটা কর্ণে তোমার এই 10 কেজি ভরের বস্তু রাখার জন্য এর মধ্যবিন্দুতে, ত্রিভুজটির মধ্যবিন্দুতে, মধ্যমানে তিনটা যদি আমরা এখানে ইয়ে টানি, মধ্যমা টানি, তাহলে মধ্যমার ছেদবিন্দুই হবে ওই সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু ও তে, এই ত্রিভুজটির মধ্যবিন্দু ও তে তোমার লব্ধি প্রাবল্য কত? দ্যাট ইজ ওই ত্রিভুজটির মধ্যবিন্দু ও তে ই ইকুয়াল টু কত এবং ভি ইকুয়াল টু কত, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, বাড়িতে করবা। আশা করি পারবা। এটা হোম টাস্ক, হোম টাস্ক বাড়িতে করবা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটার জন্য যদি বের করি ও বিন্দুতে এর জন্য, বির জন্য, সির জন্য, তার মানে এই বিন্দুতে আমাদের এই পয়েন্ট আমাদের বের করে ফেলতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে 0.5। সমকোণী ত্রিভুজের থেকে এটা আমাদের বের হয়ে গেল, এটা বের হয়ে গেল, এবং এর মধ্যবিন্দু, মধ্যমাকে ত্রিভুজের মধ্যবিন্দু 2:1 অনুপাতে ভাগ করে, সেইভাবে এই এ ওটা বের করে নিতে হবে। আর এ ও মানে হচ্ছে ও বি সমান ওসি, দ্যাট ইজ ও এ সমান ও বি সমান ওসি। এটা বের করে নিবা, বের করে নিয়ে তারপরে তোমার অ্যাজ ইউজুয়াল ফর্মুলা দিয়ে করে যাবা। ই এর জন্য লব্ধি হবে, ভি এর জন্য লব্ধি হবে না, স্কেলার যেহেতু সরাসরি গুণ হবে। এই অঙ্কটা বাড়িতে করবে। তো ওকে শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। যে সবাই ভালো থাকো, সতর্ক থাকো, কারণ করোনা ভাইরাসের আবার প্রাদুর্ভাব করতেছে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম।